হায় হায়, বৌমা এটা কি করে? কবর থেকে কাপড় চুরি করতেছে। হায় রে দুনিয়া, দুনিয়াটা কোথায় নেমে গেল আস্তে আস্তে। এটাও কি সম্ভব? ছি ছি ছি। হায় আল্লাহ, মাফ করো আল্লাহ, মাফ করো। এটা কাজ করলে বৌমা? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমি বিপদে না পড়লে কখনো এত বড় নিকৃষ্ট কাজটা করতাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। দাঁড়াও বৌমা, তুমি এটা কি করলে? কি করেছি বাবা? কবরের থেকে তুমি কাপড়ের কাপড় চুরি করলে? কি বলছেন এসব আপনি? আমি কবরের থেকে কাপড় চুরি করতে যাবো কেন? আমি কি পাগল হয়েছি? দেখো বৌমা, আমি কিন্তু নিজ চোখে দেখেছি। তুমি এই কাজ করতে পারলা? বাবা, অযথা আমাকে দোষারোপ করবেন না। আর আপনি এত রাত্রে এখানে কি করছেন? কবর গোরস্থানের কাছে আপনার কি ভয় করছে না? আমার ভয় করছে না। দেখি তোমার হাতে কি, বাই করো, বাই করো। আমি নিজে দেখলাম আর তুমি বলো যে আমি কাপড় চুরি করিনি। এটা কি? বাবা, আপনি যেহেতু সব কিছু দেখেই ফেলেছেন, আপনাকে একটা কথা বলি, এই কথা খবরদার আপনি কাউকে বলবেন না। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো, এই কাপড়ের কাপড় দিয়ে তুমি কি করবে? এই কাপড় দিয়ে হ্যাঁ, আপনার জুব্বা বানাবো। না বাবা, তোমার আল্লাহ রসুলের দোয়াই লাগে। তুমি কাপড়ের কাপড় তোমার জুব্বা বানাবে না। হ্যাঁ বাবা, এই যে আপনি এসব পাঞ্জাবি পরেন, এগুলো আমার ভালো লাগে না। আর এমনি এমনি তো কাফনের কাপড় আমি কিনতে পারবো না, কেউ আমাকে দেবেও না, কারণ কেউ তো মারা যায়নি। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে আমি যদি কবর থেকে কাফনের কাপড় চুরি করে আপনার জন্য জুব্বা বানাই, তাহলে ভালো হবে। বোমা, বোমা, তোমার কাছে অনুরোধ করি বোমা, খবরদার তুমি ওই কাজ করো না। কাপড়ের কাপড় তোমার জুব্বা বানাবে না, আমার সেই ভয় পাই। ঠিক আছে, যদি ভিতরে বিন্দু পরিমাণ ভয় থেকে থাকে, তাহলে আপনি চোখে যা দেখেছেন তা কখনো কাউকে বলবেন না যে আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করি। আচ্ছা বলবো না, তাহলে তুমি কথা দাও, তুমি আমার জুব্বা বানাবে না। ঠিক আছে, আমি একটা কাপড় রেখে দেব, শুধুমাত্র আপনার মুখ বন্ধ করার জন্য। যদি দেখি আপনি কাউকে বলে বেড়াচ্ছেন, তাহলে অবশ্যই আপনার জন্য জুব্বা বানাবো। না বোমা, আমি কোনোদিন কাউকে কব না, কোনোদিনও না। আমি কব না, আমি কব না তুমি আমার জুব্বা বানায় না। আচ্ছা ঠিক আছে, সেটা তো পরে দেখা যাবে যে আপনি কাউকে বলেন কি না। আচ্ছা, আপনারা আর এখানে একা একা থাকতে হবে না, আবার ভয় পেতে পারেন। চলুন আমার সাথে বাড়িতে চলুন। আসো বোমা, আসো, আসো। হ্যাঁ, বেশি একটা ভালো নাই রে। চারিদিকে এক এক সমস্যা লাগেই আছে, কি আর কই। যাই হোক মা, আচ্ছা তো পরে কথা করছি। কি রাখি, কি খবর তোর? মা, তুই কি রাখি, এরকম অসাধ্য কাজ তুই কি করে করলো? মা, তুমি জানো এই কাফনের কাপড় যখন আমি কবর থেকে চুরি করতে যাই, তখন আমার প্রথমে খুব ভয় হচ্ছিল, কিন্তু আমি পরে ভেবে দেখলাম আমার তো ভয় পেলে চলবে না। হ্যাঁ, আমার তো টাকার দরকার। পরে মা, আমি আমার নিজের জীবন বাজি রেখে এই কাপড় অনেক কষ্ট করে চুরি করছি। মা, তুমি শুধু এখন এই তান্ত্রিকের কাছে এটা নিয়ে গিয়ে আমাকে টাকাগুলো এনে দাও। তুমি তো বলছো তান্ত্রিক নাকি এই কাফনের কাপড় দিলে অনেক টাকা দেয়। তুই কোনো চিন্তা করিস না রে মা, কাপড়ের কাপড় যেহেতু আনছিস
আমি তো টাকার ব্যবস্থা করে দেব। তান্ত্রিকের কাছে যাব, এই কাপড়ের কাপড়টা দিলে বেশ কিছু টাকা দিবে। সেই টাকা দিয়ে তোর কিছুটা হলেও সমস্যা দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, টাকার জন্যই তো আমার যত সমস্যা। ও মা, তাহলে তুমি আর দেরি করো না, তুমি যত তাড়াতাড়ি আমাকে টাকা এনে দিতে পারবা তত তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান হবে। মা, তুমি এক্ষুনি ওই তান্ত্রিকের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি তান্ত্রিকের কাছে যাচ্ছি। ঠিক আছে মা। সাবধানে যাস। বৌমা, কোনে গেছিলে? কেন বাবা, কিছু বলবেন? না, তেমন কিছু বলবো না। বলতেছিলাম কি বৌমা, ওই যে ওই কাফনের কাপড়টা কোনে রাখিসাও? ও, ওই কাফনের কাপড়ের জন্য আপনার ঘুম হচ্ছে না, তাই না? তো আমি গিয়েছিলাম বাবা ওই যে দর্জির বাড়িতে। এই যে আপনি কি সব পাঞ্জাবি পরেন, হ্যাঁ। এগুলো আমার মোটেও ভালো লাগে না। তাই ভাবলাম যে সেই কাপড়টা দিয়ে যদি আপনাকে একটা জুব্বা বানিয়ে দেওয়া যায় তাহলে আপনাকে অনেক সুন্দর ওরে মানাবে। আল্লাহ রে বৌমা, এই না, 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 খবরদার খবরদার খবরদার, এই কাম করে না বৌমা, তোমার কাছে আমার অনুরোধ, ওটাতে বৌমা নেয় না। তাহলে বারবার কেন প্রশ্ন করেন সে কাপড়টা আমি কই রাখছি, সে কাপড়টা দিয়ে আমি কি করেছি? না, ওই আমি ওই জন্য জিজ্ঞাসা করতেছিলাম যে এই কাফনের কাপড়টা দিয়ে তুমি কি করবে আর কোথায় রাখি চাও, এইটি তোমার জানার দরকার। আর তাছাড়া ধরো সারাদিন তো তুমি বাড়িতে ছিলে না। বাবা, ওই কাপড়টা আমি কোথায় রেখেছি জানেন? সে কাপড়টা না রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না। পরে আমার মনে হলো আপনার ঘরে তো কেউ যায় না আর আপনার বিছানাতেও তো কেউ ওঠে না, তাই সে কাপড়টা আমি আপনার বিছানার নিচে রেখে দিয়েছি। আমার কাছে মনে হলো আপনার বিছানার নিচে ওই কাপড়টা রাখার সব থেকে নিরাপদ জায়গা। আরে বাবা, তুমি কি যে কি কও, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, তাই তো আমি সারা রাত ঘুম পারি নে, যেই ডান কায় থই অমনি এখন তাকা থেকে তোমার শাশুড়ি, আবার আমি সোজা হয়ে চোখ বন্ধ করে থাকি, আবার যেই বাম কায় থই আবার যেই তোমার শাশুড়ি, আমার সারাটা রাত ঘুমায় নাই, কি যে জ্বালাইছিলাম আমি। বৌমা, তুমি ওই কামটা করে না, তুমি কাপড়টা তুলে এসো, তুলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। শোনেন, আপনি যদি কাউকে কিছু না বলেন তাহলে আমি কাপড়টা আপনার বিছানার নিচ থেকে সরাতে পারি। আর যদি আপনার চিন্তা ভাবনা করেন যে দোকানপাটে গিয়ে বসে বসে চা খেতে খেতে মানুষকে বলবেন যে আমার বৌমা না কবর থেকে কাপড় চুরি করছে, তাহলে আমি সেই কাপড়ের অর্ধেকটা দিয়ে আপনার জব্বা বানাবো আর বাকি অর্ধেকটা আপনার বিছানার নিচে রেখে দেবো। ওরে আল্লাহ রে বৌমা, তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই কাম করে না, তুমি ওর বিস্তারিত টান দিয়ে আসো, আমি কারো কাছে কমো না, কারো কাছে কমো না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবেন না, ভালো কথা। এত জোরে জোরে কেন কথা বলছেন? বৌমা, আমার না সেই ভয় পাচ্ছে। আর তোমার কাছে একটা অনুরোধ বৌমা, তুমি বাড়িতে আমাকে একা থুয়ে যাও না কোনো জায়গায়, আমার সেই ভয় করে, পারলে আমার সাথে করে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন এখন বাড়িতে যাই। বাদ যাবো। আমি তো আছি, চলেন আসুন। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না, এজন্য এ জায়গায় বসে রয়েছে। তুমি কোথায় গেছিলা? আমি আর কোথায় যাব, আমি তো বাড়িতেই। শোনো, তুমি এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কি করব বলো, তুমি তো সব কিছুই জানো। আমি ব্যবসায় এত টাকা লস খাইছি, ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। এখন সময় মতো যদি এই টাকা ফেরত দিতে না পারি তাহলে আমার জেল হয়ে যাবে, নয়তোবা আমাদের যে বাড়িটা আছে না, এটা নিলামে উঠে যাবে। যদি বাড়িটাই আমাদের না থাকে, তুমি বলো আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গাও থাকবে না, আমাদের জায়গা হবে এক গাছতলা। শোনো, তুমি এতটা ভেঙে পড়ো না, আমি তো আছি তাই না? তুমি আমার উপরে ভরসা রাখো, আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেব। দেখো
আমি একটা ছেলে মানুষ হয়ে টাকার ব্যবস্থা করতে পারলাম না, আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে টাকার ব্যবস্থা করবা আর কিভাবে এটা সমাধান করবা? আরে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার ভাই প্রবাসে থাকে। আমার মাথায় চিন্তা ভাবনা আসলো কি, আমি মাকে সমস্ত কিছু বলে কিছু টাকা নিয়ে এসে তোমাকে দেব। যখন তোমার ব্যবসায় আবার লাভ হবে তখন তুমি সেই টাকাটা আবার মাকে দিয়ে দিবা, তাহলেই তো হবে। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটা করো। আচ্ছা যাই হোক, তোমাকে তো বাড়িতে ঠিক মতো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আমি রাত্রে ঘুমায় গেলে চাক না পেয়ে দেখি তুমি আমার পাশে নেই। তুমি রাত্রে কোথায় যাও? কি যে বলো না তুমি, আমি আবার কোথায় যাব? আমি তো তোমার পাশেই সারা রাত শুয়ে থাকি। আসলে হয়েছে কি, তুমি তো অনেক ডিপ্রেশনের ভেতর আছো, তাই তুমি চোখে উল্টাপাল্টা কিছু দেখছো, এছাড়া কিছুই না। হয়তো বা হতে পারে, কিন্তু তোমার চলাফেরা না আমার ভালো লাগতেছে না। আরে না রে পাগল, তুমি একটু টেনশনে আছো তাই তোমার কাছে সব কিছু অস্বাভাবিক লাগছে। আচ্ছা, এখানে বসে বসে টেনশন করার দরকার নেই, চলো তুমি এখন বাড়ির ভিতর যাবা। চল। আসে না কে? মা, আইসিস? আসবো না মা, আমি তো তোমার ফোন পেয়ে বুঝতে পেরেছি তুমি টাকা নিয়ে আসছো, আর আমাকে টাকাগুলো দেওয়ার জন্য আমাকে ফোন দিয়েছো। দাও, হাত দেরি করো না মা, টাকাগুলো দাও, আমি নিয়ে গিয়ে তোমার জামাইকে দেই। আখি, টাকা তো আমি পাইনি। মানে তুমি এসব কি বলছো মা? তুমি না বললা যে কাফনের কাপড় যদি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া যায় তান্ত্রিক সঙ্গে সঙ্গে টাকা দেয়, তাহলে তোমাকে কেন টাকা দিল না? তা ঠিক আছে, কাপড়ে কাপড় দিলে ঠেকা দেয়, কিন্তু না, আমার বুঝতে একটু ভুল হয়েছে। সেই ভুল যেটা হয়েছে তার কারণে আবার তোকেও বোঝাতে ভুল করেছি। এখন মনে কর যে সেই কাপড়ে কাপড় নিয়ে গেছি, তান্ত্রিক তো আর মানেনি, এটা দেখে কইছে যে এই কাপড় না। এই কাপড় না মানে তাহলে কোন কাপড় মা? আর তুমি তো বলছো কাফনের কাপড় দিলেই তান্ত্রিক টাকা দেয়, আর এখন তুমি বলছো টাকা দেয়নি। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা, আমাকে একটু বুঝিয়ে বলো তো। শোন রে মা, রাগ করিস না। আসলে তান্ত্রিক কইছিল কি, আমাবস্যা রাতে যারা মারা যায় তাদের কবর থেকে 40 দিনের মধ্যে কাপড়ে কাপড় নিয়ে আসতে। ওই আমি বুঝতে ভুল করার কারণে তোকে ওই যে আবল তাবল বুঝাইছি, তুই কিছু মনে করিস না। কিন্তু এখন যদি আমরা কাপড়ে কাপড় নিতে সফল হই তবে উনি টাকা পয়সা দিবি। মা, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে কোন লোকটা আমাবস্যা রাতে মারা গেছে, আর সে কবর আমরা কিভাবে খুঁজে বের করব? শোন, আমি তোকে একটা কথা কই, এসব বিষয়ে তান্ত্রিকরা খুব ভালো জানে, আমরা কি এত শত জানি নাকি? উনি আমাকে অলরেডি সন্ধান দিয়ে দিয়েছে যে কোন কবরস্থানে যাওয়া লাগবে। শোন তাহলে, ওই যে রানীগ্রাম আছে না, রানীগ্রামে একটা জামে মসজিদের পাশেই যে একটা নতুন গোরস্থান, ওই গোরস্থানের দক্ষিণ পাশে শেষ কবরটাই মর্তুজা নামের একজন। ওই মর্তুজার মারা গেছে 40 দিন হয়নি, আবার উনি ওই আমাবস্যা রাতেই মরেছে, 40 দিন এখনো পড়েনি। কয়েছে খুব দ্রুত যায় ওই জায়গার থেকে কাপড়ে কাপড়টা নিয়ে আসতে, ওনার নাকি খুব প্রয়োজন। আর যেই টাকা সবাই দেয় তার থেকে নাকি 3 ডবল টাকা বেশি দিবি। মা, তুমি একদম চিন্তা করো না, আমার যত কষ্টই হোক আমি ওই কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে তোমার কাছে দেব। আচ্ছা, তুই দেরি করিস না, বাড়ির চলে যা। আবার আমার কাছে বেশি ঘুরঘুর করলে জামাই সন্দেহ করবে, তুই বাড়ির চলে যা। ঠিক আছে মা, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমার মেয়ে যেন কাজটা সফল করতে পারে। শোন, তোকে এখানে নিয়ে আসলাম কেন জানিস? তোকে একটা কথা বলবো। আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো বাড়ির মধ্যে কথাগুলো বলতে পারতে, তুমি বাগানে নিয়ে আসলে কেন? না, বাড়ির মধ্যে বলা যাচ্ছে না, সব কথা সব জায়গাটায় বলা যায় না। শোন, আমার বৌমার সম্পর্কে বলবো। বৌমা বেচারা কিন্তু আগে খুব ভালো ছিল রে, কিন্তু এখন আমার কাছে লাগতেছে কি বৌমা কেমন জানি হয়ে গেছে। আব্বা, তুমি কি বলবা? আমি তো কথাগুলো তোমাকে বলতে চাইছিলাম। ওর চলাফেরা না আমার কাছে কেমন যেন লাগে।
জানো রাত্রে একসঙ্গে দুজন শুয়ে থাকি, আমি জাগ না পেয়ে দেখি আমার বউ কাছে নেই, কোথায় যেন হারিয়ে যায়। আবার আমি ঘুমায় যাই, একটু পরে দেখি আমার পাশে রয়েছে। আমি বুঝতে পারতেছি না আসলে আমার সঙ্গে এগুলো কি ঘটতেছে। ও তাহলে তুইও টের পাইছিস? হ্যাঁ শোন, পাবি কেমন করে? তোর বউ তো তোর কাছে থাকবে না, ও তো বাবা না মানে ওই যে করছিলাম কি, ও তো কারো কাছে বলে যায় না। হ্যাঁ হয়তো দেখ, হয়তো টয়লেটে যায়, হয়তো তুই ওই সময় জাগ না পাস, তাই হয়তো নজরে পড়ে না। কিন্তু আমি বলি কি, তবু তুই একটু সাবধানে থাকিস বাবা। সাবধানে তো থাকবোই। আচ্ছা বাবা, রাত্রে কথা নয় বাদই দিলাম, এই যে দিনের বেলাও তো ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। আমি তো কইলেমি যে ওকে একটু নজরে রাখিস তুই, কারণ কেমন জানি হয়ে গেছে। এই কেমন বুঝলু তো, মানে কিরকম জানি, মানে নিজেও জানি না যে ওটা কিরকম। কি বলবো বাবা, আমি তো কিছু বলতেও পারতেছি না। তুমি তো সব কিছুই জানো, ব্যবসাটায় হঠাৎ করে লস খেয়ে আমি তো অনেক টাকা ঋণ হয়ে গেছি। টাকার জন্য দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু টাকার ব্যবস্থা করতে পারতেছি না। এজন্য ওকেও চাপ দিতে পারছি না। আগে টাকার ব্যবস্থাটা হয়ে যাক, তারপরে তোমার বৌমাকে দেখতেছি। তোমার বৌমাকে আমি জিজ্ঞাসা করবো কোথায় যায়, কি করে। বাবা চলো না, আমার খুব ক্ষুধা লাগছে, একসঙ্গে খাবো। যদি তোকে জিজ্ঞেস করে যে আব্বা কি বললো, তুই কিন্তু কিছু বলিস না। আরে বাবা, এটা বলতে যাবো কেন? যদি জিজ্ঞাসা করে বলবো যে আমারও যে ব্যবসাতে লস খাইছি, টাকা পয়সা বিষয়ে আমরা কথা বললাম। হ্যাঁ তোর মাথায় বুদ্ধি আছে, চল তাহলে চলো চল। আখি দাঁড়াও, তোমার হাতে ওইটা কি? কই কিচ্ছু না তো। বাবা কি হয়েছে এখানে? বাবা এখানে অনেক কিছু হয়ে গেছে। আখি তোমার হাতটা এই পাশে দাও। সোহেল বলছি তো আমার হাতে কিছু নেই। আখি আমি জানি তোমার হাতে কাফনের কাপড় আছে। কাফনের কাপড়? আমার কাছে যে কাফনের কাপড় আছে, এটা তুমি জানলে কি করে সোহেল? গত রাত্রে তুমি যখন কবর থেকে কাফনের কাপড় চুরি করতে গেছিলা, আমি দেখছি আমার বউ কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছে। আর যাই হোক, যে কিনা কবর থেকে কাফনের কাপড় চুরি করে, সেই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। তুমি এমন একটা নির্দিষ্ট কাজ কেমন করে করলে বলো? সোহেল তুমি এসব কি বলছো? এই সামান্য কাফনের কাপড় চুরি করার দায়ে তুমি আমার সাথে সংসার করবা না? না না সোহেল, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তুমি সামান্যতম অপরাধের কথা বলতেছো? তুমি জানো এটা কত বড় একটা নির্দিষ্ট কাজ? আর যাই হোক, আমি তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করব না। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। ওরে আল্লাহ রে, কাপড়ের কাপড়!
কি হলো? এখন এখানে দাঁড়িয়ে আছো, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। জামাই, তুমি এসব কি কইছো? আমার মেয়ে এই বাড়িতে এই মুহূর্তে বার হয়ে যাবে মানে? হ্যাঁ, আপনি জানেন না, আপনার মেয়ে কবর থেকে কাফানের কাপড় চুরি করছে। আর কোনো কাফানের কাপড় চুরি করে যে মেয়ে, সেই মেয়ের সঙ্গে তো আমি সংসার করব না। হ্যাঁ সোহেল, আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করছি, কিন্তু আমি কাফনের কাপড় চুরি কেন করছি এটা কি তুমি জানতে চাও না? হ্যাঁ, তোমার কি এমন প্রয়োজন পড়লো যে কবর থেকে কাফানের কাপড় চুরি করতে তুমি বাধ্য হলে? তাহলে শোনো, আমি কেন এত বড় একটা নিকৃষ্ট কাজ করলাম, কবর থেকে কাফনের কাপড় চুরি করলাম। শোনো সব কিছু। মা, কি রে? কেমন আছো তুমি? ভালো আছি। তুই হঠাৎ করে আর মুখ টুকগুলো এরকম লাগতেছে কে? মা, একটু বিপদে পড়েই তোমার কাছে আসলাম। তুমি কি কোথায় যাচ্ছিলা? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছিলাম। কি হয়েছে রে তোর? আমার ক। মা, তোমার জামাই তো ব্যবসায় অনেক টাকা ধরা খেয়ে গেছে, এখন ব্যবসা করবে, তার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই ভাবলাম তোমার থেকে যদি কিছু টাকা পয়সা নিয়ে তাকে দিতে পারি, ও ব্যবসা বাণিজ্য করে আবার যখন হাতে টাকা হবে তোমাকে দিয়ে দিতাম। শোন রে আখি, তুই তো জানিস তোর ভাই প্রবাসে ধরা খাইছে, মেলা টাকা লস, জেলও খাটেছে। যে কোনো সময় দেশে পাঠা দিবি। এখন তোর ভাইয়ের হাতেও টাকা নেই, আর আমার হাতে তো আরও টাকা পয়সা নেই। যে কয় হাজার টাকা ছিলি ওইগুলি তোর ভাইয়ের কাছে পাঠা দেওয়া লাগেছে যেন জেল তেল ছাড়ায়। এখন আমি কি করে তোর টাকা পয়সা দেই? আমি না পারবো না রে মা টাকা পয়সা দিতে। মা, তুমি একটু দেখো না, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে কে করবে বলো? তুমি ছাড়া তো আমাদের কেউ নেই। ও মা, তুমি একটু ব্যবস্থা করে দাও কারো থেকে নিয়ে। তোমার জামাই যদি আবার টাকা পয়সা হাতে আসে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো মা। না রে মা, কার কাছে দেখবো? আজকাল বিপদে পড়লে কেউ টাকা দিতে চায় না। আর পাড়া ঘরের তো সবাই জানে, আত্মীয় স্বজন সবাই জানে আমি অলরেডি বিপদগ্রস্ত, আবার আমাকে টাকা দিবি? তুই তাই মনে করিস? শোনাকি, আমাকে তুই মাফ কর রে মা, আমি পারবো না রে টাকা দিতে। ঠিক আছে মা, এই সামান্য কয়টা টাকা তুমি যেহেতু দিতে পারলা না, তাহলে আর কি করার। আমি তাহলে এখন আসি মা, গিয়ে দেখি অন্য কোথাও ব্যবস্থা করতে পারি কিনা। আমি তাহলে আসি মা। সাবধানে থাকিস। আখি, এদিকে এদিকে। কি হলো আবার? শোন, আমার একটা কথা মনে হলো হঠাৎ করে। জানিস কি, আমি না তোর খালার সাথে এক তান্ত্রিকের কাছে গেছিলাম। এখন যাওয়ার পরে চলে আসবো, ওই টাইমে দেখি কি তান্ত্রিক না কাক যেন কষছে যে আমাকে যদি কাফনের কাপড় তোমরা জোগাড় করে দিতে পারো তাহলে তোমারে আমি অনেক টাকা দেব, সেই কাপড়ের বিনিময়ে, বুঝতে পারছিস? এখন শোন, তুই যদি কাফনের কাপড় জোগাড় করিস, আমি না হয় তান্ত্রিকের কাছে কয়ে তোর টাকার ব্যবস্থাটা করে দেব। মা, যে কোনোভাবেই হোক এখন আমার টাকার খুব দরকার। তুমি একটা কাজ করো, তুমি তান্ত্রিকের সাথে কথা বলো, আমি যেভাবেই হোক কবর থেকে কাফনের কাপড় চুরি করবই। তাহলে আমি এখন আসি মা। আচ্ছা, ঠিক আছে। জামাই বাবাজি, তোমাকে কইলাম না যে আমি সবই জানি? হয়তো তুমি কিছু জানো না। তুমি যখন এরকম বিপদে পড়েছাও, কোনো পথ না পাইয়ে আমি এই ব্যবস্থা করে দিই। দেখো, আমার মেয়েটা নিরুপায় ছিল, ও তুমি বকাবকি করো না। হ্যাঁ সোহেল, আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করছি একমাত্র তোমার ভালোর জন্য। কারণ আমার চোখের সামনে আমার স্বামী এতটা কষ্ট পাবে, এতটা কষ্ট পাচ্ছিল,
আমি বউ হয়ে এটা সহ্য করতে পারছিলাম না। তুমি তো জানো সোহেল, আমি তোমাকে কতটা ভালোবাসি। আর সেই ভালোবাসার মানুষ যদি কষ্ট থাকে, তাহলে অপরজন কি ভালো থাকতে পারে বলো? আমি টাকার জন্য প্রথমে মায়ের কাছে যাই। আমার ভাইটারও সমস্যা, সে দেশে টাকা পাঠাতে পারছে না, তাই মা আমাকে সাহায্য করতে পারেনি। তারপরে আমি আরও অনেক মানুষের কাছে গেছি, কিন্তু তারাও কোনো প্রকার সাহায্য করেনি। তারপরে আমি নিরুপায় হয়ে যাই। তারপরে যখন মা আমাকে এই পরামর্শটা দিল যে ওই তান্ত্রিকের কাছে যদি কাফনের কাপড় দেওয়া যায়, সে নাকি অনেক টাকা দেয়, সেই জন্য আমি মায়ের কথায় রাজি হয়ে যাই। কারণ আমি ভেবেছিলাম সামান্য এই কাপড় চুরি করে দেওয়ার জন্য যদি আমি টাকা পাই, আর সেই টাকা দিয়ে যদি তুমি বিপদ থেকে উদ্ধার হও, তাহলে তো আমাদের জন্যই ভালো। তাই আর তোমাকেও কিছু জানাইনি, কারণ তোমাকে জানালে আমি এটা জানতাম যে তুমি আমাকে কখনোই এত বড় নিকৃষ্ট কাজটা করতে দিতে না। সোহেল, বিশ্বাস করো, আমি যা করেছি শুধুমাত্র তোমার কথা চিন্তা করেই করেছি। এছাড়া অন্য কিছু মাথায় নিয়ে আমি এই কাজটা করিনি। আখি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তাই বলে আমার জন্য তুমি এত বড় একটা রিস্ক নিবা? তুমি যে কবর থেকে কাফনের কাপড় চুরি করতে গেছিলে, এতে তোমার বড় ক্ষতি হয়ে যাইতে পারতো। তোমার জীবন নিয়ে টানাটানি বেঁধে যাইতো, হয়তো তুমি মারাও যেতে পারতে। তুমি আমার জন্য এত বড় রিস্কটা না নিলেও কিন্তু পারতে। যাই হোক, আমি বুঝতে পারছি তুমি যা কিছু করছো শুধু আমাকে বাঁচানোর জন্য, আমার ভালোর জন্য এই কাজগুলো করছো। আখি, তোমাকে আর এই কাজগুলো করতে হবে না। তুমি জানো, ব্যাংক থেকে আমাকে যে ঋণ দিছিল সেটা সরকারিভাবে মাফ করে দিছে, আর আমাকে ছোট্ট একটা লোনের ব্যবস্থাও করে দিছে। আর সে টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি, তাহলে আমাদের আর অভাব থাকবে না, আমরা আবার আগের মতো চলতে পারবো। বৌমা দেখো, আমিও না তোমাকে ভুল বুঝেছিলাম। আমি কই কি যে আমার বৌমা মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে, তাছাড়া এরকম করবে কে? কিন্তু এখন দেখতেছি তুমি তো যা করেছো সব আমাদের ভালোর জন্যই করেছো। আখি, যাই হোক, আমাকে কিন্তু কথা দিতে হবে, আর কখনো কোনোদিনও এরকম নিকৃষ্টতম জঘন্যতম কাজ আর তুমি করবে না। আরে পাগল, আমি তো এই কাজটা করেছিলাম শুধুমাত্র তোমার সমস্যা দেখে। আর এখন যেহেতু তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, তোমার আর কোনো টাকা পয়সা লাগবে না, তাহলে আমারও আর এই জঘন্যতম নিকৃষ্ট কাজ আর করতে হবে না। এই যে এই কাপড়টা আমি ফেলে দিলাম, আমি তোমাকে কথা দিলাম সোহেল, আর কখনো এই জঘন্যতম কাজ আমি করব না।